আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর দলেই থাকেন। আমি জোবায়েদ হোসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড়, কস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। কস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদু টোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদু টোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এইগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোন রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া।
আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, তৃতীয় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোন নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরে অন্যরকম অনুভূতি যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় 4 দিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার 2 জন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে? এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষ রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মোডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডুম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2টা 30-এর মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে।
আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমোডের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাঁচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা খোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচন্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদ জনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছি এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি, তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরো বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখতো। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমান্ড দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা, আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরো বলল আরো ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারবে। রাসেল ভাই নমস্কার, নেবেন? আমি আশু, যশোর বিমানবন্দর রোড আরবপুর থেকে লিখছি। আজই প্রথম ভূত এফএম এ কোনো ঘটনা পাঠালাম। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবাইকে পড়ে শোনাবেন। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিলে ভালো হবে। এটা আমার মেজ ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে, আর আমাদের মারা যাওয়ার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা
আরম্ভ হয়, 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়, আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতির তার কম্বল ধরে টানছে। ভয়ে তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি। এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখবো কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়। কিন্তু অবাক করা বিষয়, আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যি কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে
আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরদিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে অবিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজেই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটেছে, সময় করে লিখে পাঠাবো। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলেই থাকেন। সঙ্গত কারণে আমার নাম, ঠিকানা এবং কলেজের নাম প্রকাশ না করার জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আমি রিমা ব্যানার্জি, আমি কলকাতার সল্ট লেক এরিয়াতে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি বলছেন ঠিকানা, আচ্ছা আমি কিছু প্রকাশ করছি না তাহলে। আচ্ছা, তিনি বলছেন যে আমাকে পাঠানো তার দ্বিতীয় ঘটনা। আমার পাঠানো ফার্স্ট ঘটনাটি আপনি গত 16 নভেম্বর 2018 শোতে প্রথমেই পড়ে শুনিয়েছিলেন, এবং এতখানি সময় তফাতে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করার জন্য আমি ক্ষমা চাইছি। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব, তাই মেইল করে পাঠালাম। ঘটনাটি ঘটেছিল আমার এক ফ্রেন্ডের সাথে। সঙ্গত কারণে আমি ওর নাম প্রকাশ না করার অনুরোধ জানাচ্ছি, আমি প্রকাশ করলাম না। ঘটনাটি ও যেভাবে বলছে আমি সেভাবে লিখেছি। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক। একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের উপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি, যেগুলো কিনা শুইয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও সেই ধরনেরই ছিল। এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি। দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে এই পুতুলটা। এখন তো জন্মদিনও না। মা বললেন তোর মেজো পিসি ওটা এনেছে। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজো পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিনও না। পিসি বললেন আরে পুতুলটা আমি যেখানে কাজে যাই সেখানকার মালিক এনেছিল। ওনার বাড়িতে নাকি একজনের ছোট বাচ্চার জন্য ওনার স্ত্রী পুতুলটি কিনেছিলেন। ভেবেছিলেন মেয়ে হবে, কিন্তু ছেলে হওয়ায় পুতুলটি ওনার স্ত্রী অন্য কাউকে দিয়ে দিতে বলেছেন, আর উনি নতুন পুতুল কিনেছেন ওই বাচ্চাটিকে দেওয়ার জন্য। তাই পুতুলটি আমাদের মধ্যে কে নিবে কিনা জিজ্ঞেস করে আমি তোর নিয়ে এসেছি। পুতুলটা আমার বেশ পছন্দ ছিল। সারাক্ষণ ওটা নিয়েই থাকতাম, ওটা নিয়ে খেলতাম। এমনকি ঘুমানোর সময়ও পুতুলটাকে বিছানায় এক পাশে রেখে ঘুমাতাম। এভাবেই 1-1.5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মা লক্ষ্য করলেন যে পুতুলটার গা, হাত পা, মুখে কেমন যেন ফেটে যাওয়ার দাগ। আমি স্কুল থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো পুতুলটার কি অবস্থা করেছিস, এত নতুন পুতুল এইভাবে ফেটে গেল কিভাবে? আমিও দেখলাম পুতুলটার প্লাস্টিক বেশ ভালো কোয়ালিটির হওয়া সত্ত্বেও কেমন ফাটা দাগ সারা গায়ে। মা ভাবলেন যে হয়তো আমি পুতুলটা ছুঁড়ে মেরেছি খেলতে খেলতে, কিংবা হাত থেকে পড়ে গেছে, যত্ন নেই না তাই ফেটে গেছে। আমিও ভাবলাম দোষ হয়তো আমারই, তাই ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল, যেটা কিনা প্রেস করলেই গান বাজতো। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতাম। একদিন শনিবার, স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি, মায়ের সাথে শুয়েছি ঘুমাবো বলে। হঠাৎ দুপুর 3টা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠল। ঘুম ভেঙে গেল। এক প্রকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার 3টায় বাজতেই পুতুলের ভেতর থেকে একা একাই অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আর আমায় বললেন পুতুলটা নিয়ে আর ঘুমাতে হবে না। ঘুমের ঘরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবে মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটল
আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে, বাড়িতে মা একাই ছিলেন। তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে নিজে। শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন 3টা বাজতো পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসতো। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। 5-6 দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। তবে পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি বললাম বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অনেক মারও খেয়েছি, তবু সত্যি কথাটা বলিনি। সব থেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিকভাবে জ্বর হয় এবং সেটা টানা 3-4 দিন কন্টিনিউ করে, কিন্তু কোনো ওষুধেই সেই জ্বর কমছিল না। আমার মেজ পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন, যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন। এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে এটা কোনো প্যারানরমাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনেই কেউই সে সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসি সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটি নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর 2 দিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর 3টার সময় কোনো এক অজানা অসুখে মারা যায় এবং সেই পুতুলটি আনা হয় পিসির কাজের ওখানে এবং পিসি না জেনেই পুতুলটা আমার জন্য বাড়ি নিয়ে আসে এবং তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনাটি পুরোপুরি আমার বন্ধুর মুখ থেকে শোনা। আশা করি সবার ভালো লাগবে। ভূত এফএমের নিয়মিত শ্রোতা, অসম্ভব ভালো লাগার একটি শো, একটি এপিসোড মিস করি না। বলে রাখা ভালো যে রাত জেগে ভূত এফএম শুনতে শুনতে আমি এখনো বেশ খানিকটা সাহসী হয়ে গেছি। একা একা কিংবা অন্ধকারে আগের মতো ভয় পাই না এবং ভূত এফএমকে অনেক থ্যাঙ্কস। ভালো লাগবে আমার ঘটনাটি পড়ে শোনাতে।